অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা শহীদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না, তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত আছে। এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি, সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি, তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি। এই খুনি হাসিনা যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, এবং গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। কিন্তু 1 বছরে আমরা এখন পর্যন্ত কোনো রায় দেখতে পাইনি, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে। এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে, একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। আমি বড় আশা করছিলাম যে এই গভর্নমেন্ট ইউনূস সাহেবের হাতে বেরা সমস্ত দেশের মানুষ একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে। এই ভদ্রলোক সেটা মিজারেবলি ফিল করছেন, উনি চেষ্টাও করেন না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ সবাইকে ধুয়ে দিলেন সাদিক কায়েম। দর্শক শ্রোতা, এইসব উপদেষ্টাদেরকে দিয়ে নাকি দেশ চলবে না, এমনটাই বলেন সাদিক কায়েম। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা শহীদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না, তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত আছে। এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি, সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি, তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি। এই খুনি হাসিনা যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, এবং গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। কিন্তু 1 বছরে আমরা এখন পর্যন্ত কোনো রায় দেখতে পাইনি, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে। এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে, একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। এবং 1 বছরে আমরা যদি দেখি, আমাদের পুলিশ এখন পর্যন্ত সংস্কার হয় নাই। আমাদের যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, সেই জায়গায়ও আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র জনতার যে দাবি, সেই দাবির রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে, কিন্তু আমাদের আশঙ্কা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে এখানে একটা পক্ষ চেষ্টা করছে পুরোটাকে কুক্ষিগত করার জন্য। তা আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যদি শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেটা যদি পরিলক্ষিত না হয়, এবং বাংলাদেশের দীর্ঘদিনের যে সংগ্রাম, লড়াই, 1947 সালের পর থেকে দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিচ্ছবি যদি আমাদের জুলাই সনদে না থাকে, এবং এই জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যে 9 দফা এবং 9 দফা পরবর্তী আন্দোলন সমন্বয় করা, এই সামগ্রিক বিষয়ের যদি প্রতিচ্ছবি এখানে না থাকে, তাহলে এই জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই জাতি মেনে নেবে না। তো আমরা আশা করব সকল অংশীজনদের সাথে আলাপ করে সবার যেন মতামতের রিফ্লেকশনটা এই জুলাই সনদপত্র থাকে, এবং আমাদের শহীদদের যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি যেন এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে থাকে। সেই আকাঙ্ক্ষা, প্রত্যাশা আমাদের থাকবে। যারা জুলাই আমাদের সহযোদ্ধা ছিল, তাদের সামগ্রিক আচরণ, এটা ব্যক্তি সাদিক কায়েম না, পুরো জাতিকে অনেক বেশি আশাহত করছে। আমরা আশা করেছিলাম আমাদের যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিল, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সবাই ঐক্যবদ্ধভাবে নেশন বিল্ডিংয়ের জন্য আমরা একসাথে কাজ করব। আমাদের মধ্যে মতের বিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, একদম ন্যাশনাল কনসেনসাসের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি আমাদের যারা সহযোদ্ধারা, তারা ক্রমাগত বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা বিষোদ্গার করলেও আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই, আমরা জাতির মন জয় করতে চাই। আমরা বলতে চাই, জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের ভাই আবু সাইদ যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য জীবন দিয়েছে, আলী রায়হান যে জন্য জীবন দিয়েছে, আব্দুল্লাহ তাহির যে বিপ্লবের জন্য জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি কেউ জুলাইয়ের সাথে গাদ্দারি করে, জুলাইয়ের যে আবেগ আছে, শহীদদের যে আকাঙ্ক্ষা আছে, সেখান থেকে যদি দূরে সরে যায়, আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবসময় জারি থাকবে। আমরা আশা করবো তারা তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে। তারা যাই বলুক, আমরা সবাইকে ভালোবাসা দিয়ে মন জয় করে নিতে চাই। জুলাই বিপ্লবে আমরা যখন একত্রিত হয়েছি, আমরা কেউ আমাদের রাজনৈতিক পরিচয় নিয়ে যাইনি। আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি। তখন আমি দেখি না যে আমার পাশে সে কি বামপন্থী নাকি সে ডানপন্থী নাকি সে ইসলামপন্থী, সে কোনপন্থী দেখি নাই। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, এবং শহীদরা সেখানে আমাদেরকে রাস্তা দেখিয়েছে, এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেখানে জুলাই বিপ্লবের পর থেকে আমরা বারবার বলছি, এই শহীদদের সবার, আমরা যদি এদেরকে শুধুমাত্র দলীয় একটা আইডেন্টি দিয়ে তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করি, তখন শহীদদের এটা সম্মানহানি করা হয়। শহীদরা এই দলের ঊর্ধ্বে, তারা জাতির সম্মান।
অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না, কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটাকে মুছে দিতে চাচ্ছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা, সেটাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে, কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে। রাজনৈতিক পরিবেশে 1971 সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয়, ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশে কোনো দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে, একমাত্র ইসলামিক দল ছাড়া। এর মধ্যে জামাত ইসলামী আছে, চরমনাই আছে, যদিও ভুল ত্রুটি ছিল চরমনাই, তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের, তবুও তাদেরকেই বলা যায়। 5 আগস্টের আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে, পুলিশ বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট যে কারিকুলাম সেগুলো চালু করেছে। তো 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো, কিন্তু একদল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতে চাইছে। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের 2024 সালে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটার স্মৃতিটুকুকে মুছে দিতে চেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। মিটফোর্ডে ওই দিন পাথর দিয়ে মানুষ খুন করেছে, এদিকে চাঁদাবাজি করছে, বরিশালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে। তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। কয়দিন পরে পরে খুন খারাপি, পাথর দিয়ে মানুষ হত্যা করা, চাঁদাবাজি, ধর্ষণ, টেন্ডারবাজি ইত্যাদি আগের মতোই তারা পরিচালিত করছে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জুলাই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে তারা মুছে দিতে চাচ্ছে। আমি এদিক থেকে বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে। বাংলাদেশের মূল স্বাধীনতা ছিল 1971 পরে। 1971 সালে এই পর্যন্ত কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের বিচার বিভাগে রাজনৈতিক দলগুলোর সমস্যা এবং বাংলাদেশেরও মানুষের অনেক দোষ, এবং কি যারা দেশের জন্য দায়িত্ব নিয়েছে তারা খারাপভাবে দেশটাকে পরিচালিত করছে। বিএনপিকে দেখা গেছে, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টিকে দেখছি, শুধু জামাতকে দেখিনি। বাংলাদেশের 5 আগস্টের পরবর্তী এই সময় পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মকাণ্ড খারাপ। গত কয়েক বছর ধরেই বা বেশ কিছু বছর ধরে আমরা দেখছি এটা রেওয়াজ চালু হয়ে গেছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতা বিদেশ সফরে গেলেই বিরোধী দলের যারা প্রবাসী কর্মীরা আছেন, নেতা কর্মীরা আছেন, তারা প্রতিবাদ করবেন, তারা নানা ধরনের সেখানে মিছিল করবেন, স্লোগান দেবেন। এটি এক সময় স্লোগান এবং কালো পতাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল আগে, এখন সেটা আরও উত্তপ্ত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপের মতো ঘটনায় পরিণত হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেখানে কি হয়েছে, সেখানে আমরা একটা অপ্রীতিকর ঘটনা দেখলাম। তো এই বিষয়টি নিয়ে যদি আমরা আলাপ শুরু করি, আমরা আজকে বিষয় দিয়েছি দেশের জ্ঞানজাম বিদেশে, নিশ্চয়ই এর সঙ্গে আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছে মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। বিমানবন্দরের ঘটনা দেখেছেন, তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেলেন, সেখানে প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার দল চলে গেল, সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে একটা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা রাজনৈতিক নেতৃত্ব যারা গেছেন তারা তাদের সাথে বেরোতে পারে, তারা আলাদা বের হয়েছেন, এবং তারপর সেখানে তারা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিক্ষোভের শিকার হয়েছেন, হেনস্থা হয়েছেন, আক্তার হোসেনের উপরে ডিম দিয়ে হামলা করা হয়েছে। সবকিছু মিলে আসলে আপনার কি মনে হচ্ছে? দেখুন, এই ধরনের একটা ঘটনা যেখানে ঘটবে এটা তো আগেই টের পাওয়া গিয়েছিল, কারণ ওখানে যারা আওয়ামী লীগের লিডার আছেন বিদেশে, তারা অলরেডি ঘোষণাও দিয়েছিলেন যে তারা এখানে এদেরকে অন্যভাবেই করবে। কিন্তু আমি না ভাবছি অন্য কথা, যে কথাগুলো আপনার এখন যেটা বলতেছে মানে প্রধান উপদেষ্টা, এগুলো তাদের কথা, তাদের এই কথাই বলতে হয়, কারণ তাদের তো একটা মুখ রক্ষা করতে হবে। তো আমি সব মিলিয়ে মনে করি ঠিক আছে, প্রধান উপদেষ্টা চলে গেছেন, অন্যরা থাকতেন, অন্য যারা কর্মকর্তা ছিলেন তারা থাকতেন, তারা বলতেন আপনার আমাদের গেস্ট আছে, ওরা তো গেস্ট, এরা সবাই কিন্তু প্রধান উপদেষ্টা দাওয়াতে গেছে, এদের কাউকে তো জাতিসংঘ দাওয়াত করে নাই, আমেরিকান গভর্নমেন্টও দাওয়াত করে নাই, দাওয়াতটা প্রধান উপদেষ্টা করেছেন। প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব ফয়েজ সাহেব ছিলেন না, আমি বলি কি উনি কি এদেরকে প্রোটেক্ট করতে পারতেন না, তো পারেন নাই। তো আমি বলছি যে ওখানে দূতাবাসের লোকের আরো ছিল না, তারা সবাই থাকতো, প্রধান উপদেষ্টাকে গাড়িতে উঠে তারা সবাই এখানে থাকতেন, এবং সবাই একসঙ্গে বেরোতে পারলো না, ভিসা জটিলতা, এগুলো আমার কাছে মনে হয় যে নিছক অজুহাত ছাড়া কিছু না। কারণ আমি তো ওখানে ছিলাম না, আপনি ওখানে ছিলেন না, তো ওনারা যা বলবেন তাই আমাদেরকে ওরা বোঝান যে এরা সবাই তাই মানবে। কেন ভিসা জটিলতা হবে? ভিসা জটিলতা তারা গেল কিভাবে? আর এখানে একটা দেশের সরকার প্রধানের সঙ্গে যাচ্ছে, এটা ওখানকার এয়ারপোর্টের লোকজন বুঝবে না, ইমিগ্রেশন লোকজন বুঝবে না, তারা বুঝাতে পারে না হয়তো বা কি কারণে কি হয়েছে আমি যাই না। টোটালি আমাদের এই যে যারা গিয়েছেন গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের ব্যর্থতার কারণে এই ঘটনার উদ্ভব হয়েছে, দুই ভাগ হয়ে গেছেন। তারপর যে জিনিসটা ঘটেছে এখানে আপনি লক্ষ্য করেন, জামাতের লোক ছিলেন, ওনাকে কিন্তু দেখিনি, উনি কিন্তু আফসিয়া পার হয়ে গেছে, আলাদা উনি কিভাবে গেলেন? আচ্ছা, বিএনপির মহাসচিবকে নিয়ে যাওয়া হয়েছে, সবচেয়ে হাই ভোল্টেজ লিডার কিন্তু বিএনপি মহাসচিব, তো ওরা ওখানে বিএনপির লোকজন ছিল না, তারা কি করছে? তারা কেন ওনাকে প্রশ্নটা দিলেন না? ওনাকে উপর হাত ওঠে নাই, এবং ওনাকে দেখছি কেউ অসম্মানও করে না খুব একটা, বিভিন্ন জনকে আমি বলতে শুনছি। আমি একটা দেখলাম ভিডিওতে, সেখানে ওনার সম্পর্কে ভালোই বলা হলো যে উনি মানে মুরব্বী প্রশ্ন, ওনাকে যেন কেউ কিছু না বলে, এভাবে চলে গেল। কিন্তু পুরো টিমের একজনকে আঘাত করা মানে সবাইকে আঘাত করা। তো এই জিনিসটা না আমি মনে করি প্রথমত যে এই যে বাইরে, দেশের বাইরে কোনো একটা দলের কমিটি থাকা, অমুক করা, তারা এখানে কাজ করা, এটা তো এমনি আমাদের আরপিওর মধ্যে এটা নাই। এটা করলে ওই দলের প্রতি অ্যাকশন নেওয়া উচিত ছিল সব দলটি, কিন্তু এটা আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে ছিল তখনও আওয়ামী লীগের কমিটি ওখানে ছিল, বিএনপির কমিটিও ছিল, তারাও এই কাজগুলি করতো।
আবার বিএনপি মানে বিএনপি কমিটি ছিল, আওয়ামী লীগের কমিটি ছিল, জামাতের কোনো কমিটি নেই, তারা ওটা মেনেই চলে মনে হয়, ওদের কোনো কমিটি আছে বলে আমি জানি না। এনসিবির কি অবস্থা হবে জানি না, এনসিবি তো মানে তারা ওই পর্যন্ত যাইতে পারছে কিনা তাদের লোকজন নিয়ে, এটা আমার সন্দেহ, তাদের কোনো কমিটি আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এই যে পুরো ঘটনা যেটা ঘটছে দেখেন, এটার পেছনে কিছু কারণ তো আছে, কিছু কারণ তো আছে। আওয়ামী লীগ, আমি যদি অন্যভাবে বলি আপনাকে, কারা করছে এগুলো? আওয়ামী লীগ লোকজন করছে। কেন করছে? কেন করছে? আগে তো মনে করেন বিএনপি যখন ছিল, বিএনপি দেশে কথা বলতো, তাও এখানে যা হইচই করতো। এখন তো আওয়ামী লীগকে আপনি দেশে কথা বলতে দেন না, তার তো কিছু বক্তব্য থাকতে পারে, তার বক্তব্যগুলি বলার কোনো সুযোগ আছে, কোনো এভিনিউ আছে, কোনো জানলা আছে, দরজা আছে? নাই তো। তো তারা এখন ওখানে সমস্ত শক্তি ওখানে ব্যয় করছে। আবার আওয়ামী লীগের অনেক নেতা এখান থেকে মাল পানি কামাইয়া তারা তো ওখানে গেছে, প্রচুর মাল আছে তাদের কাছে, এত লুটপাট করছে যে ওই লুটপাটে তাদের 2-3 জেনারেশন চলবে, তারাও এখানে হয়তো ইনভেস্ট করতে পারে। তো সব মিলে বিষয়টা হলো কি জানেন, একটা প্রতিহিংসার রাজনীতির মধ্যে আমরা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। আজকে আওয়ামী লীগ, বিএনপি, আবার এনসিপি, আবার অমুক দল, আবার গভর্নমেন্ট। আমি বড় আশা করছিলাম যে এই গভর্নমেন্ট ইউনূস সাহেবের হাতে বেরা সমস্ত দেশের মানুষ একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে। এই ভদ্রলোক সেটা মিজারেবলি ফিল করছেন, উনি চেষ্টাও করেন নাই, উনি বরং জাতিটাকে আরো বিভক্ত করে দিয়েছেন। এই বিভক্তি কিন্তু চলবে, আপনি আজকে দোষ দিবেন একজনকে, অমুক দোষ, ওরা ফাঁসি দিলেন আপনি, কিন্তু বিভক্তি কিন্তু কমবে না, আগামীকালকে চলবে, পরশু চলবে। তো বিভক্ত করে নেয় দেশটাকে 2 ভাগ 3 ভাগ করে নেওয়া আপনাদের কি লাভ রে ভাই? এই দেশটাকে তো অগ্রসর করতে হবে। আপনি কি ইসলামিক দল না বিএনপি দেখতে চান? ইসলামিক ভোট দিবেন নাকি এমনি চাকরি চাচ্ছেন? দিমু আলার দোয়া হ্যাঁ? দিমু আছে আপনি কি ইসলামিক দলের ভোট চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? ইসলাম ইসলাম চাচ্ছেন, ভোট দিবেন। সামনে কোন দলের ভোট দিবেন? বিএনপি। আপনি কোন দলের সামনে ভোট দিবেন? আমি আল্লাহ আসলে ইসলামী দলেই আছি। সামনে তো ইসলামিক দলের জোট হচ্ছে আর বিএনপি, কোনটাকে ভোট দিবেন আপনি সামনে? দিলে ইসলামকে দিব। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় রাখে নির্বাচন পর্যন্ত আশা আছে ইসলামী দলে ভোট দেওয়ার জন্য। সবাই অনুরোধ করি ইসলামী দলে ভোট দেব। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় চলুক। বিএনপি তো যার যুগ নিয়ে সামনে একটা ইসলামিক দলের জোট হচ্ছে আর একটা বিএনপি, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? আমি ইসলামী নেব। টোটাল ইসলামিক দলগুলো একটা জোট, একটা হচ্ছে বিএনপি, আপনি কোন জোটটাকে ভোট দিবেন বা বেছে নেবেন? আবার বেছে নেবো আমি ইসলামী। আমি তো মনে করি যে ইসলামিক একটা দল আসলে শান্তি প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলেই আমাদের দেশে শান্তি আসবে। নতুন একটা দল হলে সবচেয়ে ভালো হতো। তারপরে বিএনপি একটু আওয়ামী লীগের থেকে একটু ভালো। জামাত হ্যাঁ, কে আসলেন? জামাত কেন আপনি জামাতকে মনে করছেন? জামাত মুসলমান ইসলাম ধর্ম। বিএনপি কি মুসলমান না? হ্যাঁ মুসলমান, ঠিক আছে। বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, জামাত হলে ভালো হয়। জামাত দেখেন না এখনো? জামাত দেখি এখনো। এখানে জামাত দেখতে হ্যাঁ, অনেকের মুখে মুখে এরকম কথা আছে যে আওয়ামী লীগের বিদায় হয়েছে কিন্তু সেখানে রিপ্লেস হিসেবে বিএনপিকে কেউ চায় না। মানুষের কথা, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে ভালোবাসে। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সকলে চায় ইসলামী মূল্যবোধের একটি সরকার। ইসলামী একটি সরকার যদি আসে তাহলে বাংলাদেশে যে অপরাজনীতি আছে, দুঃশাসন আছে, অবিচার আছে, সকল কিছুর অবসান ঘটিয়ে মানুষ মদিনার মতো একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে পাবে। আমরা নতুন দল চাই। আমরা তো অনেক দলে দেখছি, এখন নতুন করে দল আসুক। ছাত্রদের সমাজ, এই সমাজে তো সবকিছুর দাম কমাইছে, তেলের দাম কমাইছে, সবজির দাম কমাইছে, সবকিছুর দাম কমতেছে। এটা তো সবচেয়ে বড় সমাজ। একটা হচ্ছে ইসলামিক দলের জোট হচ্ছে একটা, সব ইসলামিক দল, আর একটা হচ্ছে বিএনপি একটা জোট হচ্ছে। আপনি কোন জোটটাকে ভোট দিবেন? আমি তো বিএনপি। আপনি কি মনে করেন আপনি কোন জোটকে ভোট দিবেন? জামাতকে ভাই, জামাতকে। একটা হচ্ছে বিএনপি জোট, একটা হচ্ছে ইসলামিক দলের জোট, আপনি কোন জোটকে বেছে নিচ্ছেন? আমি সবসময় ভাই বিএনপি করতেছি, বিএনপিতেই থাকবো। সামনে তো ইসলামিক দলের একটা জোট আসতেছে আর বিএনপি, আপনি কোন জোটটাকে ভোট দিবেন? ইসলাম। বিএনপি দিবেন না ইসলামিক দলে দিবেন, কোনটা দিবেন? আমি বিএনপি। বিএনপি দিবেন। আমি তো মনে করি বিএনপি ভালো মনে করি। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো? সামনে যারা ইসলামিক দল বা যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে তারা আসলে ভালো হয়। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে? জামাত আসলে ভালো হবে। আপনি কোনটাকে বেছে নেবেন? বাংলাদেশে আপনার যদি কোনো দল আসে তাহলে আমার জানা মতো ইসলামিক দল দরকার, জামাত। বিএনপি আসলে তাও ভালো হয়, বিএনপি আসে অবশ্যই। এখন সবাই যদি সেইভাবে উদ্যোগ নেয় জামাত ইসলামের পক্ষে। আপনি আপনি ইসলামের পক্ষে ছিলেন। বড় ভাই, আপনি কোন দল ক্ষমতা আসলে ভালো হবে? ওই ইসলাম আসলে কোনটা? ওইটা মানে ইসলাম, জামাত ইসলাম। এখন চাইতেছে যে নতুন একজন সরকার আসুক, নতুন একটা সরকার গঠন করুক। এখন সবাই একটু ক্ষমতায় ছিল, এখন শুধু একমাত্র জামাত ইসলামের ক্ষমতা বাইরে ছিল, আর তাদেরকেও একবার সুযোগ দেওয়া উচিত ছিল। আপনি ইসলামিক দল চাচ্ছেন? জি। আমার মনে হয় নতুন কোনো দলকে সুযোগ দেওয়া উচিত। নতুনই চাইতেছি, নতুন দল আসুক, আইসে মনে করেন দেশটা যেন শান্তি চাই। যে দলই আসুক, আমি বলি যে নতুন করে কোনো দল আসুক। রোজার, নামাজ, হজ, যাকাত যারা এই লাইনে আছে তাদেরকে আমি সাপোর্ট করি। ইসলামের আপনি ইসলামিক দল চাচ্ছেন? ইসলামী দল চাচ্ছে। ওই যে ইসলামিক দলের কথা, বা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করব, ঠিক আছে, এরকম একটা লোকে মানে যাতে আসে, যে
বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে, এটাই প্রত্যাশা করি আমরা। কিন্তু ভাই ইসলামী দল সাপোর্ট করছে, আমরা তো ইসলামের বাইরে তো আর দেখতে পারবো না, ঠিক আছে। অন্য একটা দল বিএনপি আওয়ামী লীগ ছাড়া ইসলামিক একটা দল ক্ষমতায় আসলে আমার মনে হয় ভালো হবে, আমরা শান্তিতে থাকার আশা আছে আর কি। ইসলামিক দলগুলো প্রায় একজোটে চলে এসেছে, আর বিএনপি একটা দল, আপনি কোন দলটাকে বেছে নেবেন? ইসলামিক দল। কারণ আমরা সবাই চাই ইসলাম আসতে, শান্তি চাই। আমি ইসলাম চাই কিন্তু ভোট দিব না, এরকম না তো? না ভোট দেবো না কেন, যাকে চাই তাকে ভোট দেবো। আপনি কোনটা চাচ্ছেন? আমি ইসলামী দল চাচ্ছি বাংলাদেশে, কারণ ইসলাম ছাড়া শান্তির কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ রসুল ইসলামী কায়েম করছে, ইসলামী সবচেয়ে শান্তি হবে। আমরা চাই ইসলাম দল আসুক ক্ষমতায়, তাহলেই হবে। ইসলামী দল হিসেবে সবাই তো হেরত আইলো, দেখলো ইসলামী দলটা দেখ সবাই। ইসলামিক দলের জোট আর বিএনপি, আপনি কোন দলটাকে ভোট দিবেন? বিএনপি। হ্যাঁ বিএনপি। দুটাই ভালো, ইসলামী দল চাচ্ছি আমরা। আমরা তো বিএনপি। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো? আমরা জামাতের জন্য, জামাতকে ভালোবাসি। আসলে আমরা তো সাধারণ মানুষ, যে আছে থাকলেই মনে হয় শান্তির আমরা, বা জামাত আসলে আমরা বেশি শান্তি পাবো। বিএনপি আসলে শান্তি হবে ইনশাল্লাহ। আমি মনে করি যে এখন জামাত আসলেই ভালো হবে। আমি মনে করি যে একটা ইসলামিক দল আসা উচিত, কারণ আমরা আসলে পুরাতন যারা আছে তাদেরকে আসলে চাচ্ছি না, নতুনত্বের সঙ্গে হতে চাচ্ছি আমরা। কোনো দল বলতে আগের কোনো দল চাইতেছি না, নতুন কোনো দল চাচ্ছি যেটা মানে নিয়ম আর নীতি কখনো ভঙ্গ করবে না, শান্তি বজায় রাখবে দেশে। এটা আমরা শান্তি ফিরে পাবো বিএনপি দল ক্ষমতা আসলে। এখন আশা করতেছি একটা নতুন দলের, কারণ নতুন দল না আসা পর্যন্ত আগে যতগুলো রাজনৈতিক দল ছিল ওনারা কেউ আসলে এই দেশ আসলে সুন্দর হবে না। আমার মনে হয় এই দেশে কোরআনের শাসন হলে ভালো হয়, এবং ইসলামিক সমস্ত দল যদি একসাথে হয়, ইসলামিক শাসনতন্ত্র যদি বাংলাদেশে চালু হয়, মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো। আর যদি ইসলাম আসবে আলহামদুলিল্লাহ ভালো, আর সেটা একমাত্র আল্লাহ পাক আল্লাহ রাসূল ভালোই জানেন। আমরা নতুন কিছু আসলে ভালো হয় আর কি। কয়েকটা আমি দেখলাম যে বিএনপিও ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এই দল থেকে এই দল বাদ দিয়ে এখন নতুন একটা দল যদি আসে, তো সামনে ভবিষ্যৎ ভালো হতে পারে। দল করে জামাতি ভালো। তাহলে আমি ইসলামী দলটাকে বেছে নেব। ভোট দিবেন না বেছে নেবেন? না ভোট দেবো। বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন কিন্তু বিএনপি ক্ষমতা নাই, কিন্তু টুকিটাকি চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি চারি ভোট দেবো, আমি বিএনপির ভোট দেবো। এই মুহূর্তে আসলে একটা ইসলামিক একটা তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।